Hello everyone, welcome to WBPSC the Success Strategy by An Academy। আজ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের পার্ট 18 আমি ডিসকাস করব। পার্ট 18 আমি গভর্নর অফ বেঙ্গল অ্যান্ড গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই দুটো পার্টে ডিসকাস করব। এর পরের পার্টে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আর তার পরের পার্টে ভাইসরয় অফ ইন্ডিয়া সম্পর্কে আসবে। মাইসেল পাপান সাহা, এডুকেটর অ্যাট WPPSC the Success Strategy by An Academy। তো আজকে লেকচার স্টার্ট করা যাক। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখুন লেখা আছে গভর্নর অফ বেঙ্গল। আচ্ছা, বিফোর 1773 অর্থাৎ 1773 রেগুলেটিং অ্যাক্টের আগে পর্যন্ত ওদের বাংলায় কি ছিল? গভর্নর ছিল। এবং তারপরে কি হলো? 1773 রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে এটা গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদে রূপান্তরিত হলো, গভর্নর অফ বেঙ্গল পদটি। বিফোর 1773 ফার্স্ট অফ অল আমি এখানে মেন যে পয়েন্ট সেটা রবার্ট ক্লাইভ, এই জায়গাটা ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ওদের এই জায়গাটা সম্পর্কে পড়তে হবে। বোঝা গেল? তা ফার্স্ট অফ অল দেখো, রবার্ট ক্লাইভ হচ্ছে 1754 তো 1767 এই সময়কালীন কিন্তু গভর্নর ছিল। কোথাকার গভর্নর ছিল? বেঙ্গলের। আচ্ছা, তিনি কি ছিল? প্রথম পয়েন্টটা দেখে নাও, ফাউন্ডার অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়ান এম্পায়ার, পপুলারলি নোন অ্যাজ দ্য ক্লাইভ অফ ইন্ডিয়া। কি নামে ছিল? ক্লাইভ অফ ইন্ডিয়া। মাথায় ঢুকলো? তারপরে হি ওয়াজ দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড দ্য মিলিটারি লিডার টু স্টার্ট উইথ। However, his destiny brought him to India and he worked in various capacities for British East India Company. অ্যাকচুয়ালি সে প্রথম জীবনে শুরু করেছিল অ্যাজ এ ক্লার্ক হিসাবে, তারপর কিন্তু আস্তে 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 সে কিন্তু সেনাপতি অর্থাৎ লিডিং রোলে চলে আসলো। স্টার্টিং কিন্তু অ্যাজ এ ক্লার্ক অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সব তিনি শুরু করেছিলেন। তিনি ভেরিয়াস মানে পোস্টে তিনি কাজ করেছেন রবার্ট ক্লাইভ। বোঝা গেল? তারপরের পয়েন্টটা, হি ওয়াজ দ্য গভর্নর বেঙ্গল বিফোর দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773 which actually marks the beginning of the British rule। অর্থাৎ 1773 রেগুলেটিং অ্যাক্ট সেটা কি? মার্ক অফ দ্য ব্রিটিশ রুল। অর্থাৎ এই অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, যে ইস্ট ইন্ডিয়া যে কোম্পানি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের প্রতি যে ব্রিটিশদের একটা আধিপত্য আস্তে 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 কন্ট্রোলটা চলে আসলো। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে ব্রিটিশ সরকারের যে কন্ট্রোল সেটা কিন্তু 1773 যে অ্যাক্টের মাধ্যমে এটা থেকে স্টার্ট হয়েছিল। একদম জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি? পরে দেখতে হবে। কি বলছে? হি ওয়াজ ইনভলভড ইন দ্য ব্যাটেল অফ প্লাসি 1757। কার সাথে হয়েছিল? এটা হয়েছিল ইংরেজ একদিকে ছিল, একদিকে বাংলার নবাব সিরাজউদ্দৌলা। তাকে সাহায্য করেছিল কিছু ফরাসি। তো কাদের বিরুদ্ধে? সেটা হচ্ছে ইংরেজ এবং সিরাজউদ্দৌলার খুব কাছের মানুষ যারা তার এগেনস্টে একটা কনস্পিরেসি ষড়যন্ত্র করেছিল। কে কে ছিল? মির্জাফর ছিল। ঠিক আছে, এক নাম হচ্ছে মির্জাফর। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা যেটা খুব আসে, যে পলাশির যুদ্ধে কোন দুই সেনাপতি মানে সিরাজউদ্দৌলাকে সাহায্য করেছিল? মোহনলাল আর হচ্ছে মীর মদন। বোঝা গেল? এরা কিন্তু প্রাণ দিয়েছিল, যুদ্ধে শহীদ হয়েছিল, তারা কিন্তু সিরাজউদ্দৌলা সঙ্গ তারা ছাড়েনি। একদম বোঝা গেল? আচ্ছা, পরেটা চলে যাব। এই লর্ড ক্লাইভের মধ্যেই পড়ছে। তিনি কি করেছেন? স্টার্টেড দ্য ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এই আর ইম্পর্টেন্ট, দ্বৈত শাসন ব্যবস্থা। কি শাসন ব্যবস্থা? দ্বৈত শাসন। দ্বৈত শাসন কি বলছে? মানে এখানে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন পলিসি, মানে কিছু দিক সামলাবে ব্রিটিশ, কিছু দিক সামলাবে বাংলা নবাব। বাংলা নবাবকে এমন এমন জায়গায় দেওয়া হতো, ধরুন আমার কি একটা রাজ্য, সে রাজ্যে উন্নতি করতে হবে, রাজ্যের ওইখানে কিছু পলিসি আনতে হবে, সেই জায়গাগুলো টোটালটা সামলাবে হচ্ছে নবাব বেঙ্গলস। ঠিক আছে, কিন্তু যে ট্যাক্সেশন অর্থাৎ ট্যাক্স আদায় করতে হবে, সেই সমস্ত জায়গাটাকে সামলাবে ব্রিটিশরা। তারপরে ক্ষমতাহীন রাজা বা পাপেট যে রুলার, সেটা কিন্তু পরিণত হয়েছিল বাংলার নবাব এই দ্বৈত শাসনের মাধ্যমে। বোঝা গেল? আচ্ছা, বলছে সিভিল সার্ভিসেস ওয়ার অর্গানাইজড ডিউরিং দ্য ক্লাইভ টেনার। মানে সিভিল সার্ভিসেস একটা পদ হতে পারে, এরকম একটা ধারণা কিন্তু তার সময় এসেছিল। হি প্রোভাইডেড এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি ফ্রম দ্য আন্ডারটেকিং ইন প্রাইভেট অর অ্যাকসেপ্ট এনি গিফট। অর্থাৎ অনেক কোম্পানির কর্মচারীরা ছিল যারা অনেক গিফট অনেক দেশীয় রাজা যোদ্ধার কাছ থেকে নিত, কিন্তু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার এই লক্ষ্যে তিনি কিন্তু এই জিনিসটা সবার আগে বন্ধ করে দিয়েছিল। ডিউরিং দ্য ফার্স্ট অ্যাংলো-মাইসুর ওয়ার, রবার্ট ক্লাইভ ওয়াজ রিকল্ড করা হয়েছিল ডিউরিং দ্য কোর্স অফ দ্য ওয়ার ইন 1767। তারপরে যেটা বলছে যে ইংলিশ ওয়ার ডিফিটেড বাই দ্য হায়দার আলী। বোঝা গেল? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে প্রথম ইঙ্গ মহীশূর যে যুদ্ধ চলছিল
সে কিন্তু রবার্ট ক্লাইভকে আবার ডাকা হয়েছিল 1767-এ, যে যুদ্ধে কিন্তু হায়দার আলী আমাদের ইংরেজদের যে হারিয়ে দিয়েছিল। বোঝা গেছে, মানে ইংরেজরা হায়দার আলীর দ্বারা হেরে গেছিল। মানে যে কোনো এমার্জেন্সি সিচুয়েশন সেটা কিন্তু রবার্ট ক্লাইভ খুব ভালোভাবে মানে কোম্পানির হয়ে কাজ করেছে, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। নেক্সট নেক্সট শুরু হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। সেটা কবে থেকে? 1773 থেকে স্টার্ট হচ্ছে, আপ টু 1833 পর্যন্ত আছে। আমি নেক্সট ডে যে ভিডিও আনবো সেটা কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ আফটার 1833 থেকে আমি কিন্তু আনবো। আচ্ছা, প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল সেটা কোন মানে কিসের মাধ্যমে তৈরি হলো? অবভিয়াসলি যে 1773, 1773 কি অ্যাক্ট? রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কিন্তু তৈরি হয়েছিল। মাথায় ঢুকলো? আচ্ছা, আর কি মানতে হবে জায়গাটা, যে প্রথম লর্ড ওয়ারেন হেস্টিংস, যিনি 1773 সাল থেকে 1785 সাল পর্যন্ত ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। বোঝা গেল? আচ্ছা, হি অ্যানেক্স দ্য বেঙ্গল, বিহার অ্যান্ড ওড়িশা 1773। মানে বাংলা, বিহার, উড়িষ্যাকে সম্পূর্ণ কন্ট্রোলে নিয়েছিল কে? কত সালে? 1772 সালে লর্ড ওয়ারেন হেস্টিংস। হি স্টার্টেড দ্য মডার্ন ওয়েস্টার্ন অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। আচ্ছা, তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ কিন্তু বিশাল একটা চেঞ্জ নিয়ে এসেছিল। ফুললি কিসের ধাঁচে? পশ্চিমী দুনিয়ার ধাঁচে, ওয়েস্টার্ন অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে এসেছিল। হি এন্টার দ্য বিজনেস উইথ ইজিপ্ট। ইজিপ্টের সাথে বিজনেসে, তিব্বতের সাথে বিজনেসে, ভুটানের সাথে বিজনেসে সে অংশগ্রহণ করেছিল। হি স্টপ দ্য অ্যানুয়াল পেনশন টু দ্য মুঘল এম্পারার আর রিডিউস দ্য পেনশন অফ দ্য নবাব অফ বেঙ্গল। অ্যানুয়াল পেনশন যেত মুঘল রাজা, তাদের কিন্তু স্টপ করে দিয়েছিল। আর হচ্ছে বাংলার যে নবাবের যে পেনশন সেটা কিন্তু কমিয়ে দিয়েছিল। বোঝা গেল? ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং সিভিল সার্ভিসেস ওয়াজ ভেরি করাপ্টেড ডিউরিং দ্য হেস্টিংস জেনারেল। বোঝা গেল? মানে যে আমাদের যখন ছিল না হেস্টিংস, তার সময় যে যারা কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী যা ছিল, সেখানে কিন্তু সে অ্যাডমিনিস্ট্রেশনে প্রচুর করাপশন ছিল, এই কারণে তাকে কিন্তু চেঞ্জেস আনতে হয়েছিল। বোঝা গেল? নেক্সট চলে যাব। ফার্স্ট অফ অল বলছে হি ইনিশিয়েটেড দ্য রোহিলা ওয়ার। তা প্রশ্ন যদি আসে, আমি কিন্তু এরপরে কোশ্চেন সম্পর্কে ডিসকাস করবো, মানে থিওরিটা পড়াচ্ছি, এরপরে কিন্তু কোশ্চেন সম্পর্কে ডিসকাস করবো। সে ইনিশিয়েট দ্য রোহিলা ওয়ার অ্যান্ড অ্যানেক্সেশন অফ দ্য রোহিলা খান্ড। কোথায় এটা? বাই নবাব আওয়াধ। মানে অযোধ্যার যে রোহিলা ওয়ার হয়েছিল অযোধ্যা রাজার সাথে, এবং সে যখন অ্যানেক্স করে নিয়েছিল উইথ দ্য হেল্প অফ দ্য ব্রিটিশ। বোঝা গেল? আচ্ছা, ডিউরিং হিজ 10-year অ্যাক্ট 1781, আচ্ছা, অ্যাক্ট অফ 1781 কেম আন্ডার হুইচ দ্য পাওয়ার্স অফ জুডিসডিকশন বিটুইন দ্য গভর্নর জেনারেল ইন কাউন্সিলস অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা ওয়ার ক্লিয়ারলি ডিভাইডেড। একজন কার কি কাজ, মানে গভর্নর জেনারেল যে কাউন্সিল ছিল, আইন পরিষদ ছিল, এবং সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা যেটা 1774-এ আমাদের ওদের প্রতিষ্ঠা হয়েছিল, তাদের দুটোর যে সেপারেট সেপারেট কাজ আছে সেটা কিন্তু সেপারেট করা হয়েছিল। কার সময়ে? লর্ড ওয়ারেন হেস্টিংসের সময়। বোঝা গেল? এটা এই জায়গা কিন্তু ভালো করে পড়তে হবে, বলে দিলাম। He led the first Anglo-Maratha War 1775 to 1782, followed by the Treaty of Salbai. আচ্ছা, প্রথম তাহলে অ্যাংলো মারাঠা ট্রিটিটার নাম কি ছিল? ট্রিটি অফ সালবাই। এখান থেকে অনেক ইনফরমেশন জানতে পারবেন। এই প্রথম অ্যাংলো মারাঠা কত ছিল? 1775 থেকে 1782 সাল পর্যন্ত এটা কিন্তু হয়েছিল। বোঝা গেল? ওই যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784 ওয়াজ এনঅ্যাক্টেড। বোঝা গেল? হি ওয়াজ ইনভলভ দ্য সেকেন্ড অ্যাংলো মাইশার ওয়ার। এই যেরকম এটা কিন্তু খুব আসে, এই যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট কার সময় হয়েছিল? কার সময় হয়েছিল? লর্ড ওয়ারেন হেস্টিংসের সময়। তারপরে আরেকটা জিনিস খুব আসে, সেটা হচ্ছে হি ইনভলভ দ্য সেকেন্ড অ্যাংলো মাইশার ওয়ার। কত হয়েছিল দেখিয়ে দিই। 1780 থেকে 1784 এই যে সময়টাতে, তখন কিন্তু এই জিনিসটা হয়েছিল, সেকেন্ড অ্যাংলো মাইশার ওয়ারটা। হায়দার আলী ডায়েট এর সময় মারা গিয়েছিলেন, মাইশার ওয়াজ ডিফিটেড। বোঝা গেল? এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। আর কি ডিউরিং দিস টেনার জুডিশিয়াল মার্ডার অফ দ্য নন্দকুমার, নন্দকুমারের 1775 সালে যে মার্ডার করা হয়েছিল, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল তার সময়টাতে। নন্দকুমার ওয়াজ দ্য ক্রিটিক অফ ওয়ারেন হেস্টিংস। নন্দকুমারের দোষ কি ছিল? সে ওয়ারেন হেস্টিংসকে হচ্ছে ক্রিটিসাইজ করেছিল আর সমালোচনা করেছিল। আর ইন্ডিক্টেড দ্য ফলস কেস অ্যান্ড সেন্টেন্স টু দ্য ডেথ। তাকে কিন্তু একটা মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। বোঝা গেল? একদম একদম ক্লিয়ার তো জায়গাটা? ঠিক আছে, নেক্সট চলে যাব। তারপর যিনি আসছেন খুব বিখ্যাত একজন, লর্ড কর্নওয়ালিস। তিনি 1786 থেকে 1793 এই সময়টা তিনি ছিলেন। তার সময় খুব বিখ্যাত কিছু কিছু ঘটনা আছে, কিছু কিছু পলিসি আছে, যদি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। আমি কিন্তু একদম পয়েন্ট ওয়াইজ করেছি, এই জায়গাটা দেখবেন, বাকিদের শেয়ার করুন লেকচারটা, ভীষণ ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য, বারবারই বলছি।
বলছি লর্ড কর্নওয়ালিস, তিনি বলে দিলাম এটা, হি ওয়াজ দ্য ফাউন্ডিং ফাদার অফ দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এই পরীক্ষাটা কিন্তু খুব আসে, যারা স্টার নিয়ে যাচ্ছি আমি, একদম বোঝা গেল এটা? হ্যাঁ একদম। আচ্ছা, ইন্ডিয়ান সিভিল সার্ভিস এটা হয়ে গেল। আচ্ছা, হি ওয়াজ দ্য ফাউন্ডিং ফাদার অফ দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস। আচ্ছা, হি ওয়াজ দ্য ফাদার অফ দ্য মডার্ন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। আমাদের যে এখনকার যে মডার্ন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন চলছে, এটা কার? এটা লর্ড কর্নওয়ালিসে। বোঝা গেল? এটা কিন্তু পরীক্ষা আসতেই পারে। হি ক্রিয়েটেড দ্য পোস্ট অফ ডিএসপি। ডিএসপি মানে কি? ভালো করে দেখুন, ডিএসপি হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর অফ জুডিশিয়াল পাওয়ার্স। মানে কি? ডিস্ট্রিক্ট কালেক্টর অফ জুডিশিয়াল পাওয়ার্স তিনি পোস্ট ক্রিয়েট করেছিলেন। তারপর কি বলেছে? হি বিলিভড ইন দ্য সেপারেশন অফ দ্য পাওয়ার্স, therefore he deprived the district collector of judicial powers and created a new post of district judge. তিনি মনে করেছেন যে শাসনতান্ত্রিক আর হচ্ছে আইন যে ব্যবস্থা, দ্য এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি, এই দুটো কিন্তু সেপারেট হওয়া প্রয়োজন। এই কারণে কিন্তু ডিস্ট্রিক্ট জাজ তিনি নিয়োগ করেন প্রথমবারের জন্য। বোঝা গেল? হি প্রপোজ কর্নওয়ালিস কোড। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 1793 সালে কর্নওয়ালিস কোড তিনি কিন্তু প্রবর্তন করলেন। ইনকর্পোরেটিং দ্য সেভারেল জুডিশিয়াল রিফর্ম, সেখানে কি হলো? সেভারেল জুডিশিয়াল রিফর্ম তৈরি হলো। মানে এখানে অনেক কিছু জুডিশিয়াল রিফর্ম তিনি এখানে লিখলেন বা কোড করলেন। হি কোডিফাইড দ্য পার্সোনাল লস, আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড যেটা আছে, বা সিআরপিসি, ঠিক আছে, ক্রিমিনাল পেনাল কোড যাকে বলা হয়, আর কোডিফাইড তিনি কোড করলেন। সেগুলো আজও কিন্তু ইন্ডিয়াতে সেটা তোমাদের ইউজ করা হচ্ছে। আর সেপারেশন অফ দ্য রেভিনিউ অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, রেভিনিউ আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তিনি সেপারেশন করেছিলেন। তার সময় যে কটা পয়েন্ট বললাম, এক্সাম পয়েন্টের ভিতরে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভালো করে নোট ডাউন করুন জায়গাটা। নেক্সট চলে যাব, এটা লর্ড এই যে আমাদের কর্নওয়ালিসের মধ্যেই পড়ছেন। তার সময়ে থার্ড অ্যাংলো মাইসের ওয়ার, 1790 থেকে 92, ফলোড বাই দ্য ট্রিটি অফ সেরেঙ্গিপত্তম। খুব ইম্পর্টেন্ট ট্রিটি। এই ট্রিটির মাধ্যমে কিন্তু টিপু সুলতানকে খুব অপমান করা হয়েছিল এবং সেরেঙ্গিপত্তম মহীশূর রাজ্যের টোটাল হাফের বেশি ক্যাপচারিং করা হয়েছিল মারাঠা, হায়দ্রাবাদের নিজাম অ্যান্ড ব্রিটিশদের দ্বারা। এবং টিপুর যে দুই সন্তানকে সে মানে কি বলবো, মানে এসে এই হিসেবে নিয়েছিল, মানে তাকে এরা সার্টেন অ্যামাউন্ট টাকা দিতে হবে, সেবারে বন্ধক বানিয়ে দেওয়া বলে না, যে টাকার বিনিময়ে তার ছেলেকে কিন্তু, দুই ছেলেকে কিন্তু ছেড়েছিল। ওটা বুঝুন ভালো করে, যেন ভীষণ ইম্পর্টেন্ট সেরেঙ্গিপত্তমের সন্ধিটা। আচ্ছা, তারপরে কি হচ্ছে? ইন্ট্রোডাকশন দ্য পার্মানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট। কি আছে? পার্মানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। স্থায়ী বন্দোবস্ত, নাম শুনেছে বাংলায়, স্থায়ী বন্দোবস্ত। এটা কার সময় হয়েছিল? লর্ড কর্নওয়ালিস তৈরি করেছিল। আচ্ছা, তারপরে কি করেছিল? ইন্ট্রোডাকশন পার্মানেন্ট সিস্টেমটা কি? ইটস দ্য জমিদারি সিস্টেম, জমিদারি প্রথা ইন বেঙ্গল অ্যান্ড বিহার। কোথায় কোথায়? বাংলা এবং বিহারে। জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট আসে 1793 সালে। ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট মেজার অফ দ্য লর্ড কর্নওয়ালিস। এটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করেনি। বোঝা গেল? তারপরে হচ্ছে ইউরোপাইজেশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি, যেটা কিন্তু লর্ড হর্নেসিস শুরু করেছিলেন, তার সময় হয়েছিল। মানে অ্যাডমিনিস্ট্রেটিভকে পুরোপুরি ইউরোপের ধাঁচে করতে হবে। ইন্ট্রোডাকশন অফ দ্য সিভিল সার্ভিসেস, তার সময় কিন্তু সিভিল সার্ভিস ইন্ট্রোডিউস হয়েছিল। বোঝা গেল? আর তিনি কী করেছিলেন? হি এস্টাবলিশ দ্য পার্মানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট উইথ এ ক্লাস অফ রেভিনিউ কালেক্টরস। বোঝা গেল? রেভিনিউ কালেক্টর তিনি তৈরি করেছিলেন। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল? এই জায়গাটা ভালো করে পড়তে হবে জায়গাটা, ঠিক আছে? আমি বললাম জায়গা স্টার মার্ক দিয়ে রাখলাম। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছে। নেক্সট কি আছে? স্যার জনসো সম্পর্কে একটু বলে নিই। ওই যে ফার্স্ট সিভিল সার্ভেন্ট টু বিকাম দ্য গভর্নর জেনারেল, তিনি কিন্তু সিভিল সার্ভেন্ট পরীক্ষা দিয়ে এসেছেন। তিনি যে ফার্স্ট সিভিল সার্ভেন্ট অফ ব্রিটিশ ইন্ডিয়া, স্যার জনসো, যে 1793 থেকে 1798 পর্যন্ত ছিলেন। এখন থেকে কিন্তু 5 বছর পর কন্টিনিউ হবে। He played an important role during the introduction of the permanent revenue settlement is a জমিদারি সিস্টেম। বোঝা গেল? in 1793 একদম মাথায় ঠিক আছে। চার্টার অ্যাক্ট 1793 was enacted during his period। কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে চার্টার অ্যাক্ট 1793, একটা জমিদারি সিস্টেমটা যখন 1793 তৈরি হলো, এই সময় কিন্তু আমাদের লর্ড কর্নওয়ালিসের কিন্তু টেনারটা শেষ হয়ে গেছিল। এটা ইমপ্লিমেন্টেশন কে করেছিল? স্যার জনসো। মাথায় ঠিক আছে, উনি তৈরি করেছিলেন বাট ইমপ্লিমেন্টেশন ইনি করেছিলেন। চার্টার অ্যাক্ট 1793 তার সময়। He defeated the Nizam of Hyderabad, who later on the joint subsidiary alliance। সে কিন্তু হায়দ্রাবাদের নিজামকে পরাজিত করেছিলেন, যে কিনা সাবসিডিয়ারি অ্যালায়েন্সে কিন্তু সে সাইন করেছিল। ব্রিটিশ বিরুদ্ধে ওয়েলেসলি টেনার। বোঝা গেল? ডিউরিং হিজ টেনার ইন্ট্রোডাকশন অফ দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স, খুব ইম্পর্টেন্ট যে সে সময় কিন্তু সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা তৈরি হয়েছিল। 1798 occurred. The rulers of the state of Nizam Hyderabad, Mysore and Tanjavur, Awadh, Jodhpur, Jaipur, finally Peshwa who signed the subsidiary alliance।
সবার ফার্স্টে কি করেছিল, স্টেট অফ নিজাম হায়দ্রাবাদ, তিনি কিন্তু প্রথম সাবসিডি অ্যালায়েন্স করেছিলেন অধ্যতামূলক মিত্রতা নীতি। মানে কি, এই নীতি অনুযায়ী ব্রিটিশের কিছু সৈন্য রাখতে হবে, ব্রিটিশ সম্পূর্ণ ফরেন যে অ্যাফেয়ার্স সেটা আছে, সমস্ত সিকিউরিটি মিলিটারি সব দিক থেকে সাহায্য করবে। তার বিনিময়ে কী করতে হবে, রাজ্যের একাংশ ছেড়ে দিতে হবে সৈন্যদের ব্যয়বহনের জন্য, অথবা তাদেরকে উপযুক্ত পরিমাণ টাকা দিতে হবে। মাথায় ঢুকেছে সাবসিডি অ্যালায়েন্সটা। আচ্ছা, এর মাধ্যমে কী হবে, ব্রিটিশ কী করবে, সম্পূর্ণভাবে সিকিউরিটি প্রদান করবে এবং ব্রিটিশ বাদে অন্য কোনো ইউরোপীয় শক্তির সাথে সম্পর্ক রাখা যাবে না ব্রিটিশদের অনুমতি ছাড়া। মাথায় ঢুকেছে। আচ্ছা আচ্ছা, তারপরে কি বলছে, ডিউরিং হিজ টেনার, ইন্ট্রোডাকশন অফ অস্ট্রেলিয়ান বলেই দিলাম এটা। আচ্ছা, ডিউরিং হিজ টেনার ফোর্থ অ্যাংলো মার্সার ওয়ার, খুব ইম্পর্টেন্ট, ফোর্থ অ্যাংলো মার্সার কার সময় হয়েছিল, স্যার জন শোর, 1799 সালে। সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার তার সময় হয়েছিল 1803 সাল। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, নেক্সট। তারপরে চলে আসছি লর্ড জর্জ বার্লো, খুব ইম্পর্টেন্ট এটা। 1805 থেকে 1807, খুব কম সময় ছিলেন। এই সময় কিছু খুব বিখ্যাত ঘটনা হয়েছে যেগুলো জানতে হবে। আর এখানে খুব মন দিয়ে বারবার করে এই জায়গায় ভিডিও দেখুন, কারণ আমি এরপরে এমসিকিউ সলভ করবো, ঠিক এখান থেকেই কোশ্চেনগুলো নেওয়া। বোঝা গেল? প্রথমে থিওরি পোর্শন সলভ করছি, তারপরে কিন্তু আমি এমসিকিউ কভার করবো। বোঝা গেল? বলছে পারসুট মডারেট পলিসি, দ্যাট ইজ দ্য পলিসি অফ দ্য নন ইন্টারভেনশন উইথ দ্য প্রিন্সি স্টেটস, ট্রাই টু এস্টাবলিশ দ্য পিসফুল রিলেশনস উইথ দ্য মারাঠাস। আর এই জায়গার ইম্পর্টেন্ট যে হোয়াইট মিটুনি অ্যাট ফেলিওর, এটা কিন্তু তার সময় হয়েছিল স্যার জর্জ বার্লো। বোঝা গেল? ভেবেল যে হোয়াইট মিটুনি অর্থাৎ শ্বেত বিপ্লব যাকে বলা হয়, সেটা কিন্তু তার সময় হয়েছিল। লর্ড মিন্টো খুব ইম্পর্টেন্ট, 1807 থেকে 1813, তার সম্পর্কে একটু কয়েকটা জিনিস, বিখ্যাত কিছু ঘটনা হয়েছিল। কী কী হয়েছিল, অমৃতসর ট্রিটি মারাত্মক ইম্পর্টেন্ট, মহারাজ রঞ্জিত সিং এর সাথে হয়েছিল। এই জায়গাটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, লর্ড মিন্টো ওয়ান এই সময়টাতে। ঠিক আছে। আচ্ছা, অ্যাংলো শিখ রিলেশনের ক্ষেত্রে। তারপরটা গভর্নর জেনারেল অফ বেঙ্গল at the time of the passage of the Charter Act 1883, মাথা ঠিক আছে? মানে 1813 যে চার্টার অ্যাক্ট তার সময় হয়েছিল। এই চার্টার অ্যাক্টের মাধ্যমে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্য বন্ধ হয়ে যায়, শুধুমাত্র চা এবং চায়নার সাথে যে বাণিজ্য ছাড়া একচেটিয়া কিন্তু বাণিজ্য এখানে বন্ধ করে দেন 1813 চার্টার অ্যাক্টের মাধ্যমে। বোঝা গেল? নেক্সট চলে যাবো আমি। এখানে কি বলেছে, ফ্রান্সিস রাউডেন হেস্টিংস, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, দেখুন 1813 থেকে 23, 10 বছর ছিল। এখানে তিনি কি কি করেছিলেন, রিনাউন্স দ্য পলিসি অফ দ্য নন ইন্টারভেনশন ফলোড বাই দ্য, বলছে প্রেডিসার রিভাইভ দ্য অ্যাগ্রেসিভ ইনফ্লুয়েন্সিভ পলিসি। তিনি অনেকটা শান্ত স্বভাব ছিলেন, তিনি কিন্তু নন ইন্টারভেনশন মানে কোনো দেশীয় রাজাদের তাদের ইন্টারনাল ব্যাপারে হস্তক্ষেপ করবো না, মানে রাজ্য অ্যানেক্স করবো না, যেমন যেখানে বিজনেস চলছে সেখানে তেমন চলুক। বোঝা গেছে? তারপরে বলেছে এই জায়গাটা যে দ্য বিগিনিং অফ দ্য সেকেন্ড ফেজ অফ দ্য ব্রিটিশ ইম্পেরিয়ালিজম ইন ইন্ডিয়া সো অ্যাজ টু বিল্ড দ্য লার্জ ব্রিটিশ অ্যাসিয়াটিক এম্পায়ার বাই কনকারিং দ্য টেরিটরিজ বর্ডারিং ইন্ডিয়া। বোঝা গেল? ডিউরিং হিজ টেনার অ্যাংলো নেপালে ওয়ার, কি কি হয়েছিল, লাস্ট পর্যন্ত তিনি যুদ্ধে জড়িয়েছিলেন। কি কি জন্য, অ্যাংলো নেপাল ওয়ার হয়েছিল, থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছিল, আর হচ্ছে পিন্ডারি ওয়ার। এই যে জায়গাটা যেগুলো বললাম সেগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। বোঝা গেল? এমন না। তারপর চলে আসবো এই জায়গাটা যে ফার্স্ট অ্যাংলো বার্মিস ওয়ার কার সময় হয়েছিল, লর্ড আমারহাস্ট। লর্ড আমারহাস্ট 1823 থেকে 1828, ভীষণ ইম্পর্টেন্ট। এই জায়গাটা দেখতে হবে ভালো করে যে ফার্স্ট অ্যাংলো বার্মিস ওয়ার তার সময় হয়েছিল। তিনি সাইন করেছিল কি, ট্রিটি অফ, বলছে ইয়াদবু ইন 1826। শুধু বার্মিস যারা রুলার ছিল তাদের সাথে কিন্তু ইংরেজ ব্রিটিশ তারা কিন্তু ট্রিটি করে 1826-এ। আচ্ছা, যার দ্বারা কিন্তু সম্পূর্ণ লোয়ার যে মায়ানমার ছিল, লোয়ার যে ব্রহ্মদেশ, সেটা কিন্তু ব্রিটিশরা ক্যাপচারিং করেছিল। বোঝা গেছে? আচ্ছা, বলছে ক্যাপচার দ্য ব্যারাক ফোর্ট 1826 অকার্ড। ব্যারাকপুর যে ক্যাপচারিং সেটা কিন্তু এটা হয়েছিল সেখানে লর্ড আমহার্স্টের সময়। বোঝা গেল? এটা ইম্পর্টেন্ট এমসিকিউস আমি ডিসকাস করবো। আমি এত যে থিওরিটা পড়ালাম আপ টু গভর্নর জেনারেল, লাস্ট কে ছিলেন লর্ড আমহার্স্ট, তার সময় অবধি গভর্নর জেনারেল ছিলেন। তারপরে যিনি ছিলেন তিনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদে রূপান্তরিত হয়েছিলেন। কিছুদিন গভর্নর জেনারেল অফ বেঙ্গল অবশ্যই ছিলেন, তারপর কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াতে তিনি রূপান্তরিত হলেন। এই জায়গাটা কিন্তু বলতে হবে। ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, ডুয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি। ডুয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি যেটা করেছিলেন সেটা কোন সময় থেকে কোন সময় হয়েছিল, আমি অলরেডি থিওরি কিন্তু পড়িয়ে দিয়েছি কোন সময়। এভাবে দেখতে হবে। প্রথম অপশনটা 1765 থেকে 72, 57 থেকে 65, 58 থেকে 70, 60 থেকে 72, খুব কাছাকাছি অ্যান্সারগুলো আছে। এটা হচ্ছে প্রথম অ্যান্সারটা হবে 65 থেকে 72। কে চালু করেছিল এটা, লর্ড ক্লাইভ। বোঝা গেল? কি চালু করেছে, লর্ড ক্লাইভ। বোঝা গেল? নেক্সট,
দ্বিতীয়টা বলছে হু প্রহিবিটেড এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি ফ্রম দ্য আন্ডারটেকিং এনি প্রাইভেট অর অ্যাকসেপ্ট এনি গিফট। কি ছিলেন? রবার্ট ক্লাইভ, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস আর জনসন। কি হবে এটা? এটা হবে রবার্ট ক্লাইভ। তিনি কিন্তু বলেছিলেন যে কোম্পানি যারা ছিলেন তারা কিন্তু কোনো প্রাইভেট কোনো গিফট অ্যাকসেপ্ট করতে পারবে না। বোঝা গেল এটা? নেক্সট কোশ্চেন বলছে হু এন্টার ইন্টু বিজনেস উইথ ইজিপ্ট, তিব্বত অ্যান্ড দ্য ভুটান। আচ্ছা, কে আমাদের কে যে চারটে অপশন আছে তার মধ্যে কে বিজনেস ইজিপ্ট, তিব্বত এবং ভুটানের সাথে করেছিলেন অ্যান্ড স্টপ দ্য অ্যানুয়াল পেনশন অফ দ্য মুঘল এম্পায়ার অ্যান্ড রিডিউস দ্য পেনশন অফ দ্য নবাব অফ বেঙ্গল। মানে এতগুলো মানুষ একটা মানুষই করেছিলেন। বোঝা গেল কি কি? আবার প্রথম থেকে বলি, ইজিপ্ট, তিব্বত এবং ভুটানের সাথে বিজনেস, মুঘল এম্পায়ারদের হচ্ছে পেনশন বন্ধ করে দিয়েছিলেন, বাংলা নবাব পেনশনটা কম করেছিলেন। তিনি কে? লর্ড ওয়ারেন হেস্টিংস। বোঝা গেল? এই আছে ভাবে দেখুন, এটা কি হবে? লর্ড ওয়ারেন হেস্টিংস। বোঝা গেল এই জায়গাটা? একদম লর্ড ওয়ারেন হেস্টিংস, একদম কোনো ডাউট রাখা যাবে না জায়গাটা। নেক্সট চলে আসবো, বলছে হু এন্টার ইন্টু বিজনেস উইথ ইজিপ্ট। এটা তো বলে দিলাম। চতুর্থ কোশ্চেনটা বলছে হু ইনিশিয়েটেড দ্য রোহিলা ওয়ার 1774 অ্যান্ড দ্য অ্যানেক্সেশন অফ দ্য রোহিলা খান বাই দ্য নবাব আওয়াজ। মানে নবাব অযোধ্যার যে নবাবের সাথে তিনি কিন্তু রোহিলা খান অ্যানেক্স করেছিলেন। হ্যাঁ, বোঝা গেল? মানে অ্যাকচুয়াল অযোধ্যা নবাব অ্যানেক্স করেছিল কাহার সাহায্যে? ব্রিটিশদের সাহায্যে। মানে সেটা কে সাহায্য করেছিল? ব্রিটিশদের পক্ষে কে ছিল? কে ইনিশিয়েট করেছিল এটা রোহিলা ওয়ার? 24 হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। বোঝা গেল? লর্ড ওয়ারেন হেস্টিংস। কি দেখে বুঝবো? এই যে 1774 আছে দেখে বুঝে যাবে, কারণ লর্ড হেস্টিংস সময় হচ্ছে 1773 থেকে 1785। এই যে এই জায়গাগুলো ট্রিকি, তার সময়টা ছিল। তা যত যে কাজটা এই সময়ের মধ্যে হবে টোটালটা লর্ড ওয়ারেন হেস্টিংসই করবে। মাথায় ঢুকেছে এটা? এখানে ডাউট, এইখানে ট্রিকি মনে রাখার। ঠিক আছে, নেক্সট চলে যাব। বলছে হুইচ ইভেন্ট হ্যাপেন ডিউরিং দ্য গভর্নর জেনারেলশিপ অফ দ্য লর্ড ওয়ারেন হেস্টিংস। কোন কোন ঘটনা লর্ড ওয়ারেন হেস্টিংস সময় ঘটেছিল দেখে নিই প্রথম থেকে আমি। বলছে হি লেড দ্য ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, অবভিয়াসলি ফলোড বাই দ্য ট্রিটি অফ সালভাই। একদম ঠিক এটা। হি ওয়াজ ইনভলভড ইন দ্য সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার, হায়দার আলী ডায়েড, মাইসোর ডিফিটেড। একদম ঠিক আছে এটা। ফার্স্ট ফার্স্ট অ্যাংলো মারাঠা আর সেকেন্ড অ্যাংলো মাইসোর, একদম ঠিক আছে। তার ট্রেনের মধ্যে পড়ে যাচ্ছে 84, এটা 82 সব তার মধ্যে পড়ছে, কিন্তু সময়টা দেখতে হবে ভালো করে। ডিউরিং দিস ট্রেনে জুডিশিয়াল মার্ডার অফ নন্দকুমার, একদম হয়েছিল। মিথ্যা কেসে ফাঁসিয়ে দিয়েছিল নন্দকুমারকে, তারপরে ফাঁসিয়ে দিয়ে দিয়েছিল। তাহলে অ্যান্সারটা কি হবে? 3 মানে অল অফ দিস। এটা হবে অ্যান্সার। অল অফ দিস অ্যান্সার হবে। নেক্সট চলে আসবো, বলছে হু ক্রিয়েটেড দ্য পোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর অফ দ্য জুডিশিয়াল পাওয়ার্স। তিনি কি হবে? ইনিও লর্ড ওয়ারেন হেস্টিংস। এটাও তিনি করেছিলেন। বোঝা গেল? এটা একদম সহজ প্রশ্ন এটা। চলে যাবো নেক্সট। হুই এস্টাবলিশ দ্য পার্মানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট উইথ এ ক্লাস অফ রেভিনিউ কালেক্টরস। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কে করেছিল? লর্ড কর্নওয়ালিস। পার্মানেন্ট সেটেলমেন্ট। বোঝা গেল? কি হয় তাহলে এটা? লর্ড কর্নওয়ালিস। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। কি করেছিল? তিনি অ্যাজ এ পার্মানেন্ট রেভিনিউ সিস্টেম, বা তিনি কিন্তু সেই জমিদারি ব্যবস্থাও তিনি করেছিলেন। জমিদারি ব্যবস্থা তিনি করেছিলেন। বোঝা গেল? জমিদারি ব্যবস্থা তিনি করেছিলেন। নেক্সট চলে আসবো, হু ওয়াজ দ্য ফাউন্ডিং ফাদার অফ দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস। মানে কোশ্চেনটা একদম যাকে বলে সব থেকে ইজি আর সব থেকে বেশিবার পরীক্ষা আসা কোশ্চেন হচ্ছে এটা। যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনটা। কি কোশ্চেন? হু ওয়াজ দ্য ফাউন্ডিং ফাদার অফ দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস। কি হবে এটা? লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস এই জায়গাটা। এটা হবে অ্যান্সার। নেক্সট কি বলেছে? হুইচ স্টেটমেন্ট ইজ আর কারেক্ট অ্যাবাউট দ্য স্যার জন শোর। কি কি আছে? বলছে চার্টার অ্যাক্ট 1793 was enacted during his period. ঠিক আছে। He defeated the Nizam of Hyderabad, who later on joined the subsidiary alliance with the British. একদম ঠিক আছে এটা। During his tenure, fourth Anglo-Mysore War and second Anglo-Maratha was occurred. একদম ঠিক আছে। হচ্ছে অল অফ দিস। মানে প্রত্যেকটা ঠিক আছে। এই ধরনের কোশ্চেন কিন্তু আসে মেন্সে প্রচুর। ঠিক আছে, স্টেটমেন্ট বলে দেয়, সেখান থেকে কোনটা সঠিক সেটা বলতে হবে। অমৃতসর ট্রিটি 1809 যেটা মহারাজা রঞ্জিত সিং কনক্লুডেড ইন দিস হুইচ গভর্নরশিপ। ভীষণ ইম্পর্টেন্ট। আমি যখন করোনার সময় বলেছিলাম এটা এক্স্যাক্টলি কি হবে? লর্ড মিন্টো ওয়ান। ঠিক আছে, তার সময় কিন্তু মহারাজ রঞ্জিত সিং এর সাথে কিন্তু অমৃতসর ট্রিটি হয়েছিল এই জায়গাটা। ঠিক আছে, নেক্সট
হচ্ছে অ্যাংলো নেপাল ওয়ার, থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার অ্যান্ড পিন্ডারি ওয়ার্স 1817 থেকে 1818 অকার্ড ইন কার সময় হয়েছিল এটা? কার সময় হয়েছিল এটা? স্যার জন শোরের সময় হয়েছিল। বোঝা গেল এটা? একদম সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা আজকে লাস্ট কোশ্চেন। ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার অ্যান্ড সাইন ট্রিটি ইয়ান্দাবু ইন 1826 সাইন। অ্যাংলো বার্মিজ যখনই বলবে এই যে সময়টা, এই সময়টা কিন্তু কার সময় হয়েছিল? 1828 পর্যন্ত যা টেনার ছিল, মানে 1828 পর্যন্ত যা টেনার ছিল অ্যাজ এ গভর্নর জেনারেল বেঙ্গল তারই থাকবে। কার হয়েছিল সেটা? সেটা হয়েছিল লর্ড আমারহাস্ট। বোঝা গেল? তার সময় কিন্তু এটা হয়েছিল, কিন্তু বিসিএস পরীক্ষা ডাব্লিউবিসিএস এ এসেছিল, ডাব্লিউবিসিএস এর এটা সালের প্রশ্ন। এটা আমি সেখান থেকে একটা প্রশ্ন বার করে দিয়েছি। হুবহু কোশ্চেনটা এটা আসলে, কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছিল যে কার সময়ে প্রথম অ্যাংলো বার্মিজ ওয়ার হয়েছিল। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। থ্যাংক অল অফ ভিউয়ার্স। ভিডিও লাইক করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে আপনারা শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত আমরা ভিডিও আরও তাড়াতাড়ি নিয়ে আসবো। বুঝা গেল? কোনো রকম ডাউটস থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের কমেন্ট এবং ফিডব্যাকের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। যদি আপনারা লেকচারটার পিডিএফ পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। স্টে সেফ, স্টে টিউন। থ্যাংক ইউ।